আজকে আমি আমার ডাইনিং রুমের যা আছে সব কিছু সরিয়ে একদম খুব সুন্দর করে ক্লিন করব। অ্যাকোরিয়ামের যত্নটা আমি কিভাবে করি সেটাও কিন্তু ডিটেলসে আমি বলে দিব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। ঈদের পর থেকে যতই ইচ্ছে থাক বা না থাক, মনে জোর থাক বা না থাক, গায়ের জোরেই কিন্তু সংসারের কাজগুলো করে নিচ্ছি। তো এদিক থেকে আমি সকালবেলা নাস্তাটা করে নিয়েছি। সকালে নাস্তা অফ ক্যামেরাতে করে দৌড়ে চলে এসেছি এই যে ডাইনিং এরিয়ার। আজকে যে আমার ওয়াশিং মেশিন আছে বা ফ্রিজ, আর এদিক থেকে মাছের যে অ্যাকোরিয়ামটা আছে, এগুলো সব কিছু আজকে আমি সরিয়ে খুব সুন্দর করে চারপাশটা আর কি পরিষ্কার করে ফেলবো। সবার আগে আমি অ্যাকোরিয়ামের কাজটাই ধরেছি। এখানে আমি কিন্তু সবগুলো ময়লা পানি ফেলে দিয়েছি, আর মাছের অ্যাকোরিয়ামের মধ্যে যে পানিটা ছিল সেই পানিটাই অর্ধেকটা পরিমাণ আমি একটা বোলের মধ্যে তুলে মাছগুলো কিন্তু ওই পানির মধ্যেই রেখে দিয়েছি। তো এখন যে পাথরগুলো ছিল সেই পাথরগুলো আমি খুব সুন্দর করে ক্লিন করে নিব। অনেক দিন আগে আমাকে কোনো একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু, অ্যাকোরিয়ামের যত্নটা আপনি কিভাবে নেন, ডিটেলসে একটু জানাবেন। তো খুবই দুঃখের সাথে জানাচ্ছি এই মুহূর্তে আপুর নামটাও আমি ভুলে গিয়েছি, যেহেতু কমেন্টটা ছিল ঈদের আগে। তো এর মাঝখানে যেহেতু অনেকগুলো ভিডিও দিয়েছি, তাছাড়া ওইভাবে আপুর নামটাও আমার মনে নেই। তো তারপরেও যেহেতু আপুর কমেন্টটা মনে আছে, এই কারণে ভাবলাম যে আজকে যেহেতু অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছি, তো যাই হোক ডিটেলসে আর কি আমি সব কিছু বলে দিব। আমি কিন্তু মাসে একবারই আমি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করি। ঈদের আগে কিন্তু আমার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার কথা ছিল, যেহেতু ঈদের মধ্যে হঠাৎ করে বাড়ি চলে যাই, তো যার কারণে কিন্তু অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হয়নি। আমার বাসার পানিতে কিন্তু আয়রন প্রচুর পরিমাণে। তো এই যে বড় একটা ফিল্টার দেখতে পাচ্ছেন, এই ফিল্টারটাই কিন্তু আমি আমার এই অ্যাকোরিয়ামের জন্য ব্যবহার করে থাকি। এটা হচ্ছে বড় একটা ফিল্টার। এই ফিল্টারটা আমি দামটা বলে দিচ্ছি, এটা 450 টাকা দিয়ে কিনেছিলাম। আমি জানি না আজকে ওই আপুটা আমার ভিডিওটা দেখবেন কি না। যদি দেখে থাকেন তাহলে সত্যি আমি কি বলবো, যে একটু হলেও নিজের মধ্যে ভালো লাগা কাজ করবে। আসলে একটা ব্লগ ভিডিও, আমরা যারা রেগুলার ভিডিও আপলোড করি তাদের কিন্তু প্রতিদিনই নন স্টপ কাজ আমাদেরকে করতে হয়। তো তার মধ্যে থেকে কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করি, আবার কিছু কিছু কাজ কিন্তু অফ ক্যামেরাতে করে ফেলি। এই কাজগুলো আমার অনেক আপুরা খুব ভালোবেসে, খুব আমাকে পছন্দ করে আমার কাজগুলো দেখে থাকেন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে থাকেন। আর তার মধ্যে কিছু কিছু ভিউয়ার্স আপুরা আছেন যারা কিনা জানি না তাদের সাথে আমার কিসের এত শত্রুতামি, তো তারা এসে কিন্তু মাঝে মাঝে এমন কয়েকটা খোঁচা খোঁচা মেরে কমেন্ট করেন, যাদের কমেন্টসগুলো পড়তেও ইচ্ছে করে না, বা পড়লেও সেগুলো আর বলার মতো কোনো ইচ্ছে ভিডিওর মধ্যে থাকে না। হাজারটা ভালো কমেন্টের মধ্যে একটা যদি খারাপ কমেন্ট আসে, তো সেই কমেন্টসগুলোতে কিন্তু আমি মোটেও পাত্তা দেই না, বা সেগুলো আমি দেখা যায় পড়ার মতো আগ্রহ ততটা রাখি না। যেমন গতকালকের ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছে, যে আমি তার নামটা নাই বলি, সে বলেছে সারাদিনই তো ভিডিও করেন আর ব্লগ বানান, আর বলেন কাজ করতে ইচ্ছে করে না। তো আসলে আমি কতটা ভিডিওর মধ্যে সত্য বলি বা মিথ্যা বলি সেটা আমারটা আমি জানি। কাজ তো ভাই সারাদিনই করতে হবে, কাজ ছাড়া তো আর ভাত নাই। তো কিছু কিছু মেয়েরা আছে যারা দেখবেন স্বামীর সংসারে শুয়ে বসে খায়, আর এই যে আমাদের মতো একদম কি বলবো, যে এই ধরনের ব্লগগুলো দেখে আর এসে খোঁচা মেরে কমেন্ট করে যে সারাদিনই তো কাজ করেন, আবার ভিডিওর মধ্যে এসে বলেন যে কাজ করতে ইচ্ছে করে না। যখন যতটুকু কাজ করি তখন ততটুকু কাজই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আর অফ ক্যামেরাতে যে কাজগুলো করি সেগুলো তো আর ওইভাবে দেখা যায় শেয়ার করতে গেলে ভিডিও হবে না, ওইটা পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি হয়ে যাবে।
এদিক থেকে কিন্তু আমি খুব সুন্দর করে অ্যাকোয়ারিয়ামটা আর কি গোসলখানায় নিয়ে তারপর আমি খুব সুন্দর করে এটাকে একটা তারের মাজনি দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। একদম পুরোটা অ্যাকোয়ারিয়ামই আর কি। ভিতরে কিন্তু অনেকটা শ্যাওলা জমে গিয়েছিল, যেহেতু আমার বাসার পানির মধ্যে আয়রন আছে। আর এই যে ওয়াশিং মেশিনের দুইটা তার, এটা আমি একটা ভেজা কাপড় দিয়ে খুব সুন্দর করে এই পাইপ দুইটাও আর কি পরিষ্কার করে দিচ্ছি। এগুলো যেহেতু ভারী ভারী জিনিস, সেগুলো কিন্তু সব সময় সরিয়ে ওইভাবে কিন্তু পরিষ্কার করা যায় না। আর এগুলো পরিষ্কার করতে গেলে একটু মাঝে মাঝে সব কিছু সরিয়ে তারপরে পরিষ্কার করতে হয়। তো দেখেন ওয়াশিং মেশিনের পিছনের অংশের অবস্থা কি। তো ফ্লোরটা কিন্তু একদম নোংরা হয়ে আছে। আর ওয়াশিং মেশিনের পিছনের যে সাইডগুলো, এগুলো কিন্তু আমি মাসে একবারই, যখন আর কি অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করি, তখনই আমি ফ্রিজ আর ওয়াশিং মেশিন সামনের দিকে টেনে ফ্লোরটাও কিন্তু খুব সুন্দর করে আমি ক্লিন করে ফেলি। এগুলো হচ্ছে আমার খুব ভালোবাসার জিনিস আর খুব যত্নের জিনিস। আমার সংসারের 2 টাকার দামের একটা জিনিসও যদি থাকে না, সেটাই আমার কাছে 2 লাখ টাকার জিনিস। আসলে মধ্যবিত্তর ঘরে কিন্তু বিলাসিতা বলতে কোনো কিছু থাকে না। যখন যে জিনিসটা করেছি অনেক ধৈর্য নিয়ে, অনেকটা ত্যাগ স্বীকার করে তারপরে কিন্তু এক একটা জিনিস আমাদেরকে করতে হয়েছে। তো যাই হোক, এগুলো যেহেতু আমার খুবই প্রয়োজনীয় জিনিস আর কাজের জিনিস, এগুলোকে সব সময় চেষ্টা করি আমার নিজের চাইতে আমি নিজে যতটা যত্ন না করি, ততটা যত্ন কিন্তু আমি আমার ঘরের জিনিসপত্রগুলোকে করে থাকি। এই রকম যত্নটা যদি নিজের প্রতি নিজে করতাম, তাহলে মনে হয় যে মাঝে মাঝে যে ক্লান্তি ভাব আসে, অসুস্থতা ভাব আসে, এই জিনিসটা হয়তো বা নিজের মধ্যে আসতো না। তো যাই হোক, এদিক থেকে আমি ওয়াশিং মেশিনের পিছনের অংশটা খুব সুন্দর করে পরিষ্কার করে এখন ফ্লোরটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। কয়েকবার আমি কাপড়টা দিয়ে মুছে তারপরে ওয়াশরুমে নিয়ে কাপড়টা ভালো করে ধুয়ে বারবার আমি এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার আরও 2 দিন আগের ভিডিওতে ডায়েরি অফ ডিজেস চ্যানেল থেকে আপু আমাকে কমেন্ট করেছিল, প্রবাসী ভাইয়ের বউর জন্য অনেক নাস্তার আয়োজন করেছো আপু, আন্টির জন্য অনেক দোয়া রইল। তোমার কাজ দেখে আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি জাহিদা আপুর ব্লগ দেখছি। মাশাআল্লাহ, শুভকামনা রইল আপু। আমার প্রিয় আপু আমি কিন্তু তোমাকে কমেন্টের মধ্যেও জানিয়েছি, আমার ভালোবাসার আপুর ভিডিওটা যখন আমি দেখতাম, বিশেষ করে জাহিদা আপুর, আমি যদি জাহিদা আপু এখনও বেঁচে থাকতো, তার ভিডিওগুলো তো কন্টিনিউ দেখতামই এবং তাকেই আমি ফলো করতাম। সত্যি আপু, বিশ্বাস করো, আমি জাহিদা আপুর ভিডিওগুলো দেখার পর থেকেই কিন্তু আমার এইভাবে ব্লগিং করার ইচ্ছেটা জেগেছে বেশি। আমি প্রচুর ভালোবাসতাম জাহিদা আপুকে। আল্লাহ পাক কীভাবে যেন আপুটাকে নিয়ে গেল এই পৃথিবী থেকে। আপু যেখানেই থাক, যে অবস্থায় থাক, সবসময় দোয়া করব আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌসি আপুকে দান করেন। আপু কিন্তু আমার খুব ভালোবাসার একজন মানুষ ছিল আপু। আর জাহিদা আপুর কাছ থেকে আমি এই আপুর কথাটা শুনে, আপুর নাম কিন্তু মেহনাজ, কিন্তু আপুর চ্যানেলের নাম হচ্ছে ডায়েরি অফ ডিজেস। তো যাই হোক, আমি সেখান থেকে কিন্তু মেহনাজ আপুর ভিডিওগুলো দেখা শুরু করি। তো আপু কিন্তু মাঝখানে মেহনাজ আপু কিন্তু অনেক দিন ভিডিও দেয়নি, তো ইদানিং আবার আপু ভিডিওতে কন্টিনিউ হয়েছে। তো খুব ভালো লাগে, যখন যতটুকু সময় পাই আমি চেষ্টা করি সব সময় আমার দিক থেকে আমার ভালোবাসার আপুদের ভিডিওগুলো একটু সময় সুযোগ করে দেখে নেওয়ার জন্য। তো আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাহিদা আপুকে কিন্তু আমি এখনও মিস করি, আর যতদিন আমি বেঁচে থাকবো এই মানুষটাকে আমি খুবই মিস করে যাব। তো যাই হোক, আপুর সাথে আমার জাহিদা আপুর সাথে আমার যে মিল পেয়েছে, এটা শুনে আমার খুবই ভালো লেগেছে। আমি জানি না জাহিদা আপুর মতো আমি এত বড় কোনো দিনও হতে পারবো কি না, সেই স্বপ্নও আমি দেখি না আপু। তো আমার জন্য দোয়া রেখো আপু। আর এদিক থেকে আমি সব কিছু পরিষ্কার করে ফ্রিজটা সরিয়ে পরিষ্কার করে নিয়েছি, ফ্লোরটা ওয়াশিং মেশিন পরিষ্কার করে আবার জায়গা মতো বসিয়ে দিয়ে ওয়াশিং মেশিনটাও আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এই যে এটা যে প্লাগ লাগানো হবে, এটাও আমি একদম রুমালটা ভালো করে চিপড়িয়ে তারপরে আমি খুব সুন্দর করে আমি এটাও আর কি পরিষ্কার করে নিলাম। আমি কিন্তু দেখা যায় এখানে যে লাইনগুলো দেওয়া থাকে, সবগুলো লাইন একেবারে অফ রেখেছি। অফ
রেখে তারপরে কিন্তু এই কাজগুলো করছি। খুব সুন্দর করে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে এরপর কিন্তু আমি এই যে একদম পরিষ্কার পানি দিয়ে দিয়েছি। এখন আর আমি পুরাতন পানি ব্যবহার করব না। এরপর আমি ফিল্টারটা লাগিয়ে দিলাম আর এই যে মাছগুলো আবারও নতুন পানির মধ্যে ছেড়ে দিলাম। সবসময় কিন্তু অ্যাকোরিয়ামের মাছের পানিগুলোতে খাবার খুব কম দিতে হয়, আর খাবার কম দিলে কিন্তু মাছগুলো দীর্ঘদিন ভালো থাকে, আর পানিটা মাসে একবার চেঞ্জ করলেই কিন্তু হয়ে যায়। তো এই দিক থেকে আমি চলে আসছি একটু বারান্দার মধ্যে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আজকে আর দুপুরের খাবার দাবারটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন বিকেলবেলা আমার মেহেদি গাছে দেখেন কি সুন্দর পাখি বাসা বেঁধেছে। যখন বাড়িতে গিয়েছি বাড়ি থেকে এসে দেখতে পাচ্ছি এভাবে বাসা বেঁধেছে। এখন কিন্তু মোটামুটি তারা এসে এই বাসার মধ্যে থাকে। আমি যখন এই জায়গায় ভিডিও করতে আসি তখনই দেখলাম একটা পাখি এই বাসা থেকে বের হয়ে চলে গেল। তো এখন চাইলেও বাসাটাকে আমি ভেঙে ফেলতে পারছি না, হয়তো বা এই বাসাটার মধ্যেই তারা আবারও ডিম দিয়েছে কিংবা বাচ্চা ফুটিয়েছে, এমনভাবে বাসাটাকে বেঁধেছে আমি দেখতেও পারছি না এটার মধ্যে ডিম আছে কি না। আচ্ছা, এদিক থেকে গতকাল একজন আপু আমাকে কমেন্ট করেছিল এই মেহেদি গাছটা দেখানোর পরে, এই মেহেদি গাছটা কি আমি ডাল থেকে লাগিয়েছি কি না। না আপু, এটা আমি নার্সারি থেকে ছোট্ট একটা গাছ কিনে নিয়ে এসেছিলাম মাত্র 30 টাকা দিয়ে। আর এরপর গাছটাকে আমি টবে লাগিয়ে দেওয়ার পর গাছটা আস্তে আস্তে বড় হয়েছে। এরপর আমি এরকম একটা ড্রাম কিনে এনে তারপরে কিন্তু গাছটা লাগিয়ে দিয়েছি, প্রচুর পরিমাণে মাটি দিয়েছি। তারপর কিন্তু গাছটা মাশাআল্লাহ এত বড় হয়েছে, চারপাশ থেকে কিন্তু অনেক ডালপালা ছিঁড়েছে। এই যে আমার গাছের মেহেদি পাতা ছিঁড়ে আমার মেয়েরা হাতে মেহেদি পড়েছে, এটা পড়েছিল আরও 2-3 দিন আগে। তো দেখেন কালারটা কত সুন্দর এসেছে মাশাআল্লাহ। তো হাতের নখের মেহেদিগুলোর মধ্যে আগে আমি একটু চুন বা একটু সাবান দিয়ে ওইভাবে নখের মধ্যে রেখে দিলে তারপরে চুনটা শুকিয়ে গেলে তারপর আমি ওটা ভালো করে মুছে এরপর মেহেদিটা লাগালে নখের রঙগুলো কিন্তু এতটা গাঢ় হয়। আমাকেও বলেছিল যে আম্মু তুমি কিছুটা হাতে লাগিয়ে নাও, তবে আসলে ওইভাবে ভালো লাগছিল না। পরে বাটা মেহেদিগুলো আমি আমার মাকে দিয়ে দিয়েছি, মা মাথায় দিয়ে ফেলেছে আর কি। তো যাই হোক, সারাদিন তো আর ওইভাবে রান্নাবান্না করিনি, কারণ একটা সংসারে কাজ করতে গেলে কিন্তু অনেক সময় লাগে। 16 মিনিট 36 সেকেন্ডের একটা ভিডিওতে শুধু দেখালাম যে অ্যাকোরিয়াম পরিষ্কার করলাম, ফ্রিজ টেনে, ওয়াশিং মেশিন টেনে ওই জায়গাটুকুই আর কি, ডাইনিং এরিয়ার পাশে যা যা ছিল ওগুলো পরিষ্কার করে নিয়েছি। তবে বিশ্বাস করেন এর পাশাপাশি কিন্তু 2টা বেডরুম গোছানো, ঘর দুয়ার মোছা, তারপরে বারান্দা পরিষ্কার করা, গাছে পানি দেওয়া, একটা সংসারে কিন্তু মেয়েদের কাজের কমতি থাকে না। এই কাজগুলো করতেও কিন্তু অনেকটা সময় লেগেছে। এরপর আবার কাপড় চোপড় ভাঁজ করে জায়গা মতো রাখা। তো অত কিছু তো আর ভিডিও করি নাই, শুধু ডাইনিং রুমটা যে পরিষ্কার করেছি সেটি শুধু আপনাদের সাথে শেয়ার করেছি। এখন রাতের বেলা ঝটপট করে একটু খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য মেয়েদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কে কী খাবে। তো একজন বলতেছিল যে মাংস আলাদা রান্না করো, আর মাংসটা আলাদাভাবে কষিয়ে রান্না করো ঝোল করে, আর খিচুড়ি রান্না করো। আর ছোটজন বলতেছিল যে খিচুড়ি আর মাংস আমি জানি একসাথেই রান্না করি। তো দুজনের 2 রকম ধাক্কাধাক্কির কথা শুনে পরে চিন্তা করলাম যে না, জুই যেটা বলেছে সেটাই আজকে আমি রান্না করব। এখানে কিছু বাড়তি তেল ছিল, তো বাড়তি তেলটাই আমি দিয়ে দিলাম। আর এখানে এই যে তেজপাতা, লং, এলাচ, দারুচিনি যা যা দেবার দরকার অল্প পরিমাণে আর কি দিয়েছি। আর এদিক থেকে দেখেন আমার তেলের জারটা সে কবে খালি হয়েছে, আমি এখনও সেই জারটা আর কি ব্যবহার করছি না। ওইটা ধুয়ে যে আমি রেখে দিয়েছি আর ওইটা আর ব্যবহারই করতে ইচ্ছে করছে না। তো আমি কিন্তু এই 2 লিটার তেলের বোতলে আমি বড় গ্যালন থেকে তেল ঢালছি আর ওইভাবেই এখন তেলটা আর কি ব্যবহার করছি। এভাবেই কিন্তু চলে যাচ্ছে। এদিক থেকে আমি খুব সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিলাম। আর এখন আমি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে দিব। দিয়ে তারপরে খুব সুন্দর করে মুরগির মাংসটা কষিয়ে নেব। মুরগির মাংস কষানো হয়ে গেলে এখানে আমি আর কি চালটা দিয়ে দিব। আজকে আমি পোলার চাল, তার সাথে কিছুটা মুসুরের ডাল আর মুগ ডাল নিয়ে নিয়েছি। তো আজকে পোলার চাল দিয়ে আর মুরগির মাংস একসাথে মিক্স করেই কিন্তু মাংস খিচুড়িটা রান্না করব। কথা বলতে বলতে কিন্তু অনেক দূর চলে এসেছি। আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা এ পর্যন্ত আমাকে ভালোবেসে আমার সাথে আছেন ধৈর্য সহকারে,
তবে এখনও পর্যন্ত যারা একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, একদম সাদামাটা লাইফস্টাইলগুলো যারা দেখতে ভালোবাসেন তাদেরকেই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এটা ছিল ব্রয়লার মুরগি, আর ব্রয়লার মুরগিটা কিন্তু সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। তো যতটুকু মাংস দিয়েছি আসলে মাংসের পরিমাণটা একেবারেই কম হয়ে গিয়েছে। যখন ভিজিয়েছিলাম মনে হচ্ছিল যে না, পরিমাণটা একটু বেশি হবে, তবে মাংসটা বরফ ছেড়ে দেবার পর যখন মাংসটা আলাদা হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছি যে পরিমাণে অনেকটা কম হয়ে গিয়েছে। তো আমি আর কি মেয়েদেরকে বলতেছিলাম যে আমি না হয় কাজের মধ্যে ডুবেছিলাম, তোমরা কি একটু দেখতে পাওনি? যদি একটু দেখতে আমাকে বলতে, তাহলে ফ্রিজ থেকে আরেক বাটি মাংস নামিয়ে আমি এখানে দিয়ে দিতাম। আসলে খিচুড়ির মধ্যে যদি মাংসের পরিমাণ কম হয়ে যায় সেটা কিন্তু খেতে ভালো লাগে না। মাংস আর পোলার চাল এই দুটো যদি সমান সমান হয় তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। তো কি আর করা, আমি দেখলাম যে এখন যেহেতু রাত হয়ে গিয়েছে, আবার মেয়েরাও বলতেছে যা আছে সেটা দিয়ে চলে যাবে, তুমি রান্না করে ফেলো। তো আর ওই অবস্থাতে আর ফ্রিজ থেকে মাংস নামিয়ে রান্না করতে গেলে আজকে আর খেতে খেতে যে কয়টা বাজবে আল্লাহই ভালো জানে। তো এখানে আমি খুব সুন্দর করে মাংসটা কষিয়ে, চালটাও কিন্তু আমি অনেকটা টাইম ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এরপর আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুটা সময় আর কি দমে রাখবো। দমে রাখার পর আমি খিচুড়িটা আর কি নামিয়ে নেব। গত ভিডিওতে আমার অনেক ভালোবাসার আপুরা আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করেছেন। সত্যি কথা বলতে যে মনটা খুবই খারাপ ছিল, তবে কি আর করা, মনটাকে অনেক সময় অনেকভাবে বুঝ দিয়ে যাচ্ছি যে সময় আর পরিস্থিতি যখন যেমন আসবে তখন সেটাই আমাদেরকে মানিয়ে নিতে হবে, আর এটার নামই হচ্ছে জীবন। তো কিছুই করার নেই, মা যেখানে থাকবে ইনশাল্লাহ ভালো থাকবে। এই